ক্লাস 10 তোমাদের গমনের চ্যাপ্টারটা বাকি ছিল, তার একটা ক্লাস আমি গতদিন নিয়েছিলাম, তাই তো? আজকে গমনের পার্ট 2, খেয়াল করে দেখো ব্ল্যাকবোর্ডে, গমনের চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস আজকে করাবো। হয়তো মোট 3টে ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হবে। হ্যাঁ, তা সবাই ভালো আছো তো মোটামুটি? এই যে লকডাউন দেখতে পাচ্ছ তো, চারদিকে কি হারে করোনাতে আক্রান্ত হচ্ছে মানুষ। কোনোদিন হয়তো শুনবে বাবলু স্যার আর নেই, হয়ে গেছে, ওকে লুচি হয়ে গেছে, যা চলছে চারদিকে শুধু আক্রান্ত আর আক্রান্ত। যা হোক, তোমাদের আর বেশি প্যানিক দিয়ে লাভ নেই, বাড়িতে বসে পড়াশোনা করো, বেশি বেরোতে হবে না, আর বেশ ভালো নিউট্রিশিয়াস ফুড খাবে, অর্থাৎ পুষ্টিকর খাবার ভালো করে খাবে। চলে আসে আজকের পঠন পাঠনে, পায়রার এবং মানুষের গমন। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, পায়রা এবং মানুষের গমন। আগের দিন আমি রুই মাছের গমন পদ্ধতি পর্যন্ত পড়িয়েছিলাম, মনে পড়ছে তো? আশা করি মনে পড়বে। আজকে পায়রার গমন পদ্ধতি পড়াবো। দেখো, পায়রার গমন অঙ্গ হচ্ছে ডানা, পায়রার গমন অঙ্গ হচ্ছে ডানা। আমরা মোটামুটি জানি অভিব্যক্তি ধারা অনুযায়ী যারা পক্ষী জাতীয় প্রাণী, তাদের অগ্রপদ দুটি ডানাতে রূপান্তরিত হয়েছে। সমস্ত অঙ্গ বা হোমোলোগাস অঙ্গ পড়াতে গিয়ে আমি তোমাদের আলোচনা করেছিলাম পায়রার ডানা আর বাদুড়ের ডানা। এটা একটু মাথায় রাখবে, বাদুড়ের ডানা কিন্তু প্রকৃতপক্ষে হোমোলোগাস অঙ্গ বলা যাবে না, অ্যানালোগাস অঙ্গ বলা হবে। আমাকে স্কুলের গ্রুপের মাধ্যমে কেউ না কেউ প্রশ্ন করেছিল, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ, যে স্যার বাদুড়ের ডানা কোনো কোনো বইতে হোমোলোগাস অঙ্গ লেখা আছে, কোনো কোনো বইতে অ্যানালোগাস অঙ্গ লেখা আছে, কোনটা হবে? দেখো, আমার যা জ্ঞানগম্য, আমার যা বুদ্ধিশুদ্ধি, আমার যা লেখাপড়া, যা অভিজ্ঞতা, তাতে আমি বলবো বাদুড়ের ডানা হচ্ছে অ্যানালোগাস অঙ্গ। সেখানে শুধু অগ্রপদ থেকে তৈরি হয়নি, পশ্চাৎ পদের আঙুলও কিন্তু সেখানে যুক্ত রয়েছে, হ্যাঁ, কিছুটা। তাছাড়াও প্যাটাজিয়াম বলে একটা অংশ তৈরি হয়েছে, পাতলা চামড়া দিয়ে তৈরি। বাদুড়ের ডানাতে, পাখির ডানাতে প্যাটাজিয়াম ঠিক ওই টাইপের নয়। সুতরাং এটা হোমোলোগাস অঙ্গ না হয়ে অ্যানালোগাস অঙ্গ বা সমবৃত্তি অঙ্গ হবে, মাইন্ডে। এছাড়াও আর একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে, দেখলাম, যে অ্যালোগ্যামি এবং জিনোগ্যামি কি। দেখো, কোনো কোনো লেখকের বইতে লেখা আছে, বিশেষ করে বাণী সংসদে মনে হচ্ছে, যে অ্যালোগ্যামি এবং জিনোগ্যামি ইতর পরাগযোগের দুটো ভাগ, সম্পূর্ণ ভুল কথা। অ্যালোগ্যামি নিজেই হচ্ছে ইতর পরাগযোগ, ঠিক ওইভাবে ভাগটা করা যাবে না, ওইভাবে ভাগটা করা যায় না। অর্থাৎ ইতর পরাগযোগের মধ্যে কোনো ভাগ নেই, এটা মাথায় রাখবে। অ্যালোগ্যামি মানেই হচ্ছে ইতর পরাগযোগ, জিনোগ্যামি মানেও ইতর পরাগযোগ। এদের মধ্যে সেই অর্থে খুব একটা তফাৎ নেই। কোনো কোনো বইতে একটু লেখা আছে, একটু পড়ে দেখবে, যদি পড়ে তুমি ইনার মিনিংটা জানতে চাও, দেখবে মোর অর লেস সেম। যা হোক, চলে আসি পায়রার গমন পদ্ধতির মধ্যে। পায়রার গমন অঙ্গ হচ্ছে ডানা। এদের ডানাতে দু রকমের পালক থাকে, তাই তো? রেমিজেস এবং রেক্ট্রিসেস। ডানার পালক দু রকমের, রেমিজেস আর 2 নম্বর রেক্ট্রিসেস। রেমিজেস পালকের সংখ্যা 23টা, রেমিজেস থাকে 23টি, আর রেক্ট্রিসেস থাকে 12টি। রেমিজেস এবং রেক্ট্রিসেস
ডানার পালকগুলো ছোট হয় আর লেজের পালকগুলো বড় হয়, কিন্তু উভয় পালকের যে মূল গঠন, সেখানে ক্যালামাস বলে একটা অংশ থাকবে, মধ্য শিরার মতো একটা অংশ থাকবে, বার্ব থাকবে, বার্ব বিউল থাকবে, এগুলো সবই থাকবে। শুধু আকারের দিক থেকে আর অবস্থানের দিক থেকে এদের মধ্যে তফাৎটা বেশি খুঁজে পাওয়া যায়। এই যে পায়রার ডানা, রেমিজেস পালক গুলো ডানাতে থাকে, এগুলো অ্যাকচুয়ালি পায়রার ডানার সাথে সংলগ্ন থেকে পায়রাকে উঠতে সাহায্য করে। দিক নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের পালকের তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু লেজের যে পালকগুলো রয়েছে রেক্ট্রিসেস, এগুলো বেশ বড় বড় হয়, সংখ্যায় 12টা একটু আগেই বলেছি। এগুলো মেনলি পায়রা যখন ওড়ে তখন নৌকার হালের মতো কাজ করে, অর্থাৎ দিক পরিবর্তনের কাজ করে। আর ডানা দুটো, ডানার যে পালক, ডানা দুটো অ্যাকচুয়ালি দ্বারের মতো কাজ করে। তা চলে আসি, এই পালক করকমের কি কি সেটা আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়েছি। নেক্সট চলে আসি পায়রার উড্ডয়ন পেশি। পায়রার ডানাকে সঞ্চালিত করতে গেলে খুব শক্তিশালী পেশির প্রয়োজন হয়, এটাকে উড্ডয়ন পেশি বলা হয়। উড্ডয়ন পেশি 3 রকমের হয়ে থাকে। পায়রার ডানাতে যে উড্ডয়ন পেশি থাকে, সেই উড্ডয়ন পেশি 3 রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় পেক্টোরালিস মেজর, আর একটাকে বলা হয় কোরাকোব্রাকিয়ালিস, আর একটাকে বলা হয় পেক্টোরালিস মাইনর। আবার বলছে 3টে নাম, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস। এই 3টে পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে এদের ডানা দুটো দ্রুত আন্দোলিত হয় এবং পায়রা উড়ে তার গমন ক্রিয়া সম্পন্ন করে। সেই সঙ্গে লেজ দিক পরিবর্তনে মেনলি ভূমিকা নিয়ে থাকে। তা এই যে 3 রকম পেশির মধ্যে 3টেই কিন্তু উঠতে সাহায্য করে, পেক্টোরালিস মেজর এবং কোরাকোব্রাকিয়ালিস। এই দুটো পেশি ডানাটাকে, মানে এই পেশি দুটো সংকোচনের মাধ্যমে ডানা দুটোকে ওরা উপরের দিক থেকে নিচের দিকে নামতে সাহায্য করে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামে। অর্থাৎ এই পেশি দুটো যখন সংকুচিত হয় তখন ডানা দুটো নিচের দিকে নেমে আসে। আর পেক্টোরালিস মাইনর যেটা, এই পেশি দুটো না একটা, এরা সংখ্যায় যখন সংকুচিত হয় তখন কিন্তু আবার ডানা দুটো নিচের দিক থেকে উপরের দিকে উঠে পূর্বের জায়গায় গিয়ে অবস্থান করে। মাইন্ডিড, পেক্টোরালিস মেজর এবং মাইনর দুটোই কিন্তু সংকুচিত হলে ডানা নিচের দিকে নেমে আসবে। আবার পেক্টোরালিস যেটা মাইনর, সে যদি সংকুচিত হয়, অপরদিকে ওই দুটো পেশি আবার প্রসারিত হয়, তাহলে কিন্তু ডানা আবার উপর দিকে উঠে পূর্বের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ এই পেশি সংকোচনের ফলে ডানা নিচের দিকে নামবে এবং উপরের দিকে উঠবে। এটা একটু মাথায় রাখতে হবে। পেক্টোরালিস মেজর এবং কোরাকোব্রাকিয়ালিস সংকুচিত হলে ডানা নিচের দিকে নামবে, পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে ওই ডানা, ওই পেশি দুটো প্রসারিত হবে, তখন ডানাও উপরের দিকে উঠে পূর্বের জায়গায় পৌঁছে যাবে। উড্ডয়নের সময় আমি এটা আবার একটু বিস্তারিতভাবে বলবো। নেক্সট চলে যায় পায়রার উড্ডয়ন পদ্ধতি। খেয়াল করে দেখো, পায়রার উড্ডয়ন পদ্ধতি 2 রকমের। ফ্লাপিং, ফ্লাপিং মানে ঝাপটা মেরে উড়ে বেড়ানো, ঝাপটা মেরে উড়ে বেড়ানো। এই উইংস দুটো দিয়ে এরা ঝাপটা মারে, এটাকে ফ্লাপিং বলা হয়। আর একটাকে বলে গ্লাইডিং। গ্লাইডিং, গ্লাইডিং মানে হচ্ছে ভেসে উড়ে বেড়ানো, ভেসে উড়ে বেড়াবে। এই সময় কোনো ডানা নড়বে না, গ্লাইডিং মুভমেন্ট, ভেসে উড়ে বেড়াবে। এবং গ্লাইডিং এর মাধ্যমে বেশিক্ষণ এরা উড়ে বেড়াতে পারে না, কিন্তু ফ্লাপিং এর মাধ্যমে বহুক্ষণ বাতাসে এরা উড়ে বেড়াতে পারে। তো চলে আসি পায়রার ফ্লাপিং কিভাবে হয়। অর্থাৎ ঝাপটা মেরে
উড়ে বেড়ানো, ঝাপটা মেরে ওড়া। পায়রার পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর এই দুটো পেশি সংকুচিত, পেক্টোরালিস মেজর এবং কোরাকো ব্রাকিয়ালিস এই দুটো মাসেল সংকুচিত হলে ডানা দুটি নিচের দিকে নামে। তখন ডানার যে পালকগুলো থাকে রেমিজেস, তারা পরস্পরের কাছে চলে আসে এবং ঘন সন্নিবিষ্ট হয়। একটা পালক আরেকটা পালকের সঙ্গে এমনভাবে টাইট হয়ে যায় যে ওদের মধ্যে কোনো গ্যাপ থাকে না। ফলে নিচের দিক থেকে বায়ু পালক ভেদ করে উপরের দিকে উঠতে পারে না। এর ফলে একটা ঘাত অনুভব করে যে ডানাটা যখন নিচের দিকে ঝাপটা মারছে তখন বাতাসটা একটা উপর দিকে একটা ঘাত বা ঊর্ধ্বঘাত তৈরি করছে। এর ফলে পায়রাটা উড়ে চলছে। এটাকে বলা হচ্ছে ফ্লাপিং, অর্থাৎ ঝাপটা মেরে ওড়া। এবার যে ঝাপটা মেরে কিছুটা উড়ে গেল তখন এদের আবার তো ডানা পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে, তখন পেক্টোরালিস মাইনর সংকুচিত হবে, ডানা আবার পূর্বের জায়গায় ফিরে আসবে, পালকগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে এবং ওদের মধ্যে গ্যাপ তৈরি হবে। তখন উপরের দিক থেকে বাতাস আবার নিচের দিকে প্রবেশ করবে। এই যে দুরকম পদ্ধতির মাধ্যমে পেক্টোরালিস মেজর এবং কোরাকো ব্রাকিয়ালিস পেশির সংকোচন বা পেক্টোরালিস মাইনর পেশির সংকোচনের মাধ্যমে ডানা নামবে এবং উঠবে। এইভাবে ফ্ল্যাপিং এর মাধ্যমে পায়রা উড়ে গমন ক্রিয়া সম্পন্ন করে। নেক্সট চলে যায় গ্লাইডিং। গ্লাইডিং মানে ভেসে বেড়ানো। পায়রা ভেসে বেড়ায়। ভেসে কিন্তু বহুক্ষণ এরা বেড়াতে পারে না, সাময়িক সময়ের জন্য বেড়ায়। তোমরা দেখবে যখন মাইগ্রেটরি বার্ড বা পরিযায়ী পাখিরা দল বেঁধে যখন উঠতে থাকে, তারা ডানা ঝাপটা মারতে মারতে যায়। ডানা ঝাপটা মারতে 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 বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখবে একদম চুপচাপ স্ট্রেট থাকবে, আর ঝাপটা মারছে না। তখন মনে হচ্ছে যেন এরা ভেসে চলছে, ঠিক উড়োজাহাজের মতন। উড়োজাহাজের মতো এটাকে বলা হচ্ছে গ্লাইডিং, ভেসে চলা। ভেসে চলা এটা কিন্তু সাময়িক সময়ের জন্য এটা হয়ে থাকে। এটাকে গ্লাইডিং মুভমেন্ট বলা হচ্ছে। এদের মাথাটা একদম স্ট্রেট থাকে শরীরের সঙ্গে, আর ডানা দুটো একদম স্ট্রেট থাকবে, কোনো রকমের কোনো ঝাপটা মারবে না। এটাকে গ্লাইডিং মুভমেন্ট বা ভেসে ওড়া পদ্ধতি বলা হচ্ছে। এই দুইভাবে পায়রার গমন ক্রিয়া ঘটে থাকে। এবার চলে যাব মানুষের গমন পদ্ধতি। মানুষের গমন পদ্ধতি, মানুষের গমন কি বলা হয়? দ্বিপদীয় গমন, বাইপেডাল লোকোমোশন। দুটি মাত্র পদের উপর ভর করে গমন ক্রিয়া সম্পন্ন হলে তাকে দ্বিপদীয় গমন বলা হয়। আমাদের দ্বিপদীয় গমনে কতগুলো অস্থি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। সেই অস্থিগুলোর নাম তোমাদের জানতে হবে। দেখো, এখানে একটা কঙ্কালতন্ত্রের ছবি দেখানো হয়েছে। এটাও একটা কঙ্কালতন্ত্রের ছবি, এটাও একটা কঙ্কালতন্ত্রের ছবি। এটাকে বলা হয় ভেন্ট্রাল ভিউ বা সম্মুখ দৃশ্য। সম্মুখ দৃশ্য, বা ফ্রন্টাল ভিউ। এটাকে ভেন্ট্রাল ভিউ বা ফ্রন্টাল ভিউ বলা হয়, বা সম্মুখ দৃশ্য বলা হয়। এটা পশ্চাৎ দৃশ্য বা ডরসাল ভিউ, ডরসাল ভিউ বা পোস্টেরিয়র ভিউ। এই যে সম্মুখ দৃশ্য যদি খেয়াল করো তাহলে দেখো, তাকিয়ে এদের শিরদাঁড়া বা মেরুদণ্ড রয়েছে। আমাদের শিরদাঁড়াতে 33টা অস্থি থাকে। শিরদাঁড়াতে 33টি অস্থি থাকে। এই যে 33টি অস্থি থাকে এদেরকে বলা হয় কশেরুকা। প্রত্যেকটা হাড়কে বলা হয় কশেরুকা। এরা 7, 12, 5, 5, 4 এইভাবে এদের ভাগ থাকে। 7, 12, 5, 5, 4। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিডিয়াল। যোগ করে দেখো 33টা হচ্ছে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিডিয়াল। তোমরা সুষুম্না স্নায়ুর নাম শুনেছ। আমাদের 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে।
সেক্ষেত্রে আমরা দেখেছি 8, 12, 5, 5, 1। প্রথম 8টাকে বলা হয় সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় সুষুম্না স্নায়ু। এখানে 7টা হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা, 12টা হচ্ছে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা, তারপরে হচ্ছে লাম্বার বা কটিদেশীয় কশেরুকা, তারপরে শ্রোণীদেশীয় কশেরুকা, আর এটাকে বলা হয় স্যাক্রাল 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 রিজিয়ন মানে উচ্চদেশীয় কশেরুকা। এই হচ্ছে 33টা অস্থি দিয়ে আমাদের মেরুদণ্ড তৈরি হয়েছে। এই মেরুদণ্ডের সঞ্চালনের দ্বারাও কিন্তু আমাদের দ্বিপদীয় গমন হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের মানে ঠিক শ্রোণীদেশ মানে কটিদেশের ঠিক নিচেই, যাকে আমরা হিপ রিজিয়ন বলি বা নিতম্ব দেশ। সেখানে দুটো বড় বড় হাড় থাকে, অস্থি থাকে, পেলভিক গার্ডেল বলা হয় বা শ্রোণীচক্র। এখানে ছবিতে এটা একটা শ্রোণীচক্র, এটা একটা শ্রোণীচক্র। এই ছবিতে এটা পশ্চাৎ, এটা একটা শ্রোণীচক্র, এটা একটা শ্রোণীচক্র। এই শ্রোণীচক্রতে 3টে হাড় থাকে, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস এই 3টে হাড় কিন্তু জুড়ে গিয়ে পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্র তৈরি করে। এই পেলভিক গার্ডেলের সংখ্যা 2টো, এরাও কিন্তু দ্বিপদীয় গমনে সহায়তা করে। তোমাদের বল এবং সকেট সন্ধি পড়ানো হবে, সচল অস্থি সন্ধির একটা ভাগ। সেখানে পেলভিক গার্ডেলের ক্ষেত্রে সকেট বলে একটা অংশ আমি তখন উল্লেখ করব, এখন করছি না। নেক্সট হচ্ছে ফিমার, একক দীর্ঘতম অস্থি, থাই বোন বলা হয়, থাই বোন বলা হয় বা ফিমার বলা হয়। প্রত্যেকটা পায়ের ঠিক কোমরের নিচের দিকে হাঁটুর উপরে একটা করে লম্বা দীর্ঘ অস্থি থাকে, ফিমার বলা হয় বা উরুঅস্থু বলা হয়। উরুঅস্থি বা ফিমার বোন সংখ্যা 2টো। এটা কিন্তু একক দীর্ঘতম হাড়, এটাও কিন্তু আমাদের দ্বিপদীয় গমনের সহায়তা করে থাকে। নেক্সট চলে যাব, হাঁটুর নিচে 2টো হাড় থাকে, টিবিয়া এবং ফিবুলা। টিবিয়াটা হচ্ছে সামনের দিকে থাকে, বেশ মোটা, আর একটু পেছনের দিকে পাতলা একটা সরু হাড় থাকে, লম্বা টাইপের। ছবিতে খেয়াল করে দেখো 2টো হাড় আছে, একটা মোটা একটা সরু। এই মোটা হাড়টাকে বলা হয় টিবিয়া আর সরু হাড়টাকে বলা হয় ফিবুলা। এরা ঠিক হাঁটুর নিচে অবস্থান করে, এরাও কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে সহায়তা করে থাকে। এছাড়া ফুট আর্চ বা পদচক্র বলা হয়। এই ছবিটাতে পদচক্র দেখানো হয়েছে, সংক্ষেপে আমরা ফুট বলেও থাকি। এখানে যে বোনগুলো থাকে বা হাড়গুলো থাকে তাদের মধ্যে ঠিক ঘোড়ানের এই জায়গাটাতে মেটাকার্পাল বোন থাকে, টার্সাল বোন থাকে, ভুল বলেছি, টার্সাল। তারপরটা টার্সাল বোন, মেটাটার্সাল বোন এবং ফ্যালাঞ্জেস। হাত হয়ে গেলে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর পা হয়ে গেলে টার্সাল, মেটাটার্সাল এবং আঙুলের অংশগুলো ফ্যালাঞ্জেস। এদের সাহায্য নিয়ে তৈরি হয়েছে ফুট আর্চ বা পদপৃষ্ঠ বা পদচক্র। এই ফুট আর্চে কিন্তু অ্যাকচুয়ালি 3 রকমের বোনস থাকে। টার্সাল বোন থাকে 7টা, মেটাটার্সাল বোন থাকে 5টা, আর ওইদিকে আঙুলের যে অস্থিগুলো ফ্যালাঞ্জেস বলা হয় তাদের সংখ্যা হচ্ছে মোট 14টা। তার মানে হচ্ছে 7, 5 এবং 14। এই 12 আর 14 মোট হচ্ছে 26টা। এই 26টা হাড় নিয়ে কিন্তু পদচক্র বা ফুট আর্চ তৈরি হয়েছে। একটা পায়ে কিন্তু আমাদের 30টা করে হাড় থাকে। পেশি কঙ্কাল তন্ত্রতে এটা করানো হয়, আমি এখানে একটু বলেই যাচ্ছি। একটা পায়ে আমাদের 30টা করে হাড় থাকে, তার মধ্যে মানে ফিমার একটা, টিবিয়া একটা, ফিবুলা একটা, 2টো, আর হাঁটুতে মালাই চাকি বলে একটা থাকে, 3টে।
তিনটে, তাহলে তিনটে একটা মোট চারটে হলো। খেয়াল করে দেখো, ফিমার একটা, টিবিয়া একটা, ফিবুলা একটা, মালাইজা কিংবা প্যাটেলা একটা, মোট চারটে। আর ফুট আর্চ আমি একটু আগে 26টা বলেছিলাম, 5টা হচ্ছে টার্সাল বোন, এই সাতটা হচ্ছে টার্সাল বোন, 7টা টার্সাল বোন, 5টা হচ্ছে মেটাটার্সাল বোন, আর 14টা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে 7 আর 5 12, ওদিকে আবার 14, আর আগে উপরে বলে এলাম 4। এই মোট 30টা হাড় থাকে আমাদের একটা পায়ে। দুটো পায়ে মোট আমাদের 60, 30 প্লাস 30। এই দ্বিপদীয় গমনে কিন্তু সাহায্যকারী অস্থিগুলির নাম লেখো, অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আবার বলে যায়, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড, শ্রোণীচক্র বা পেলভিক গার্ডেল সংখ্যা 2, ফিমার 2, টিবিয়া 2, ফিবুলা 2, প্যাটেলা একটা মোট 2। আর ফুট আর্চে এদিকে 26টা থাকবে, ওদিকে 26টা থাকবে। এই অস্থিগুলো আমাদের দ্বিপদীয় গমনে সহায়তা করে। দ্বিপদীয় গমনে যেমন আমাদের বিভিন্ন অস্থি সাহায্য করে, পা সাহায্য করে, মানে পায়ের অস্থিগুলো সাহায্য করবে, মাসেলগুলো সাহায্য করবে। সেই সময় কিন্তু আমাদের যে ব্রেন, লঘু মস্তিষ্ক, ব্রেনের যে লঘু মস্তিষ্ক আমাদের ব্যালেন্স বা দেহের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও যে আমাদের কান রয়েছে, কান, অন্তঃকরণের মধ্যে মানে অর্ধবৃত্তাকার নালী আছে, অর্ধবৃত্তাকার নালী, তারাও কিন্তু আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও যখন আমরা দ্বিপদীয় গমন করে থাকি তখন দুটো হাত আমাদের দ্বিপদীয় গমনের সময় পায়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হয়। যেমন লেফট রাইট লেফট, লেফট মানে হচ্ছে বা পা ডান হাত, ঠিক এইভাবে। তারপরে আবার ডান হাত, এই ডান পা বা হাত, এইভাবেই তো আমরা গমন করে থাকি। হ্যাঁ, দ্বিপদীয় গমন মানে হচ্ছে বা পা ডান হাত, তারপরে ডান পা বা হাত, এইভাবেই তো আমাদের গমনটা হয়ে থাকে। এই গমনের সময় কিন্তু হাত আমাদের দেহের কিছুটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু অ্যাকচুয়ালি লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণ এই কাজটা করে থাকে। পরীক্ষা আসে, দ্বিপদীয় গমনে আমাদের মস্তিষ্কের কোন অংশ সাহায্য করে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম নার্ভাস সিস্টেমে তোমরা লঘু মস্তিষ্ক নাম শুনেছ। আর অন্যদিকে রইল অন্তঃকর্ণ, অন্তঃকর্ণের ভেস্টিবিউলার যন্ত্র। ভেস্টিবিউলার যন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো অর্ধবৃত্তাকার নালী। এই অর্ধবৃত্তাকার নালী কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে সাহায্য করে। ইংরেজিতে বলা হয় সেমি সার্কুলার ক্যানাল। এই দ্বিপদীয় গমন পদ্ধতি একটু সংক্ষেপে পড়ে রাখতে হবে। দ্বিপদীয় গমনে বেশ কিছু অস্থি, সেই সঙ্গে সঙ্গে পেশিও সাহায্য করে। এই পেশিগুলোর মধ্যে 3টে উল্লেখযোগ্য। একটা হচ্ছে ফিমার, ফিমারে যে মাসেল থাকে ওটাকে বলা হয় ফিমোরিস মাসেল, ফিমারের সাথে যুক্ত ফিমোরিস মাসেল। এছাড়াও কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে তোমার মানে আরেকটা বেশি বিশেষ ভূমিকা নিয়ে থাকে, তার গ্যাস্ট্রকনোমিয়াস। গ্যাস্ট্রকনোমিয়াস একটা মাসেল কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে সাহায্য করে। গ্যাস্ট্রকমোনিয়াস, গ্যাস্ট্রকমোনিয়াস এরাও কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে সাহায্য করে। এছাড়াও কিন্তু আমাদের দ্বিপদীয় গমনে আরও অনেক পেশি সাহায্য করতে পারে। হ্যাঁ, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে তোমার মানে টিবিয়ালিস, ফিবুয়ালিস, টিবিয়ালিস পেশি, ফিবুয়ালিস পেশি, গ্যাস্ট্রকনোমিয়াস, তারপর হচ্ছে ফিমোরিস মাসেল। এগুলো সব দ্বিপদীয় গমনের সময় কিন্তু আমাদের পার আন্দোলনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, পাটাকে সঞ্চালিত করতে সহায়তা করে। এরা সবাই কিন্তু কঙ্কাল পেশি বা অস্থি পেশি। তা নেক্সট দিন আমি অস্থি সন্ধি এবং আমাদের মানে পেশি সঞ্চালনের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করছি। ভালো করে এই ইউটিউবের অংশগুলো দেখে নিয়ে টেক্সট বইটা ভালো করে পড়ো বাড়িতে। আশা করি অনেকটাই সুবিধা হবে। আগামী দিন বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।